জার্মানি আসার ব্যাপারে যারা ঘাটাঘাটি করতেছেন, সেটা মাস্টার্স লেভেলে হোক, ব্যাচেলার ডিগ্রি লেভেলে হোক, কিংবা পিএইচডি ডিগ্রি লেভেলে হোক, তারা 2-3টা শব্দের সাথে খুব পরিচিত। নাম্বার 1 হইতেছে বেআইনস, কিংবা ইংলিশে B1, A1, A2, এই যে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধাপ, এগুলো সম্পর্কে খুব পরিচিত। এখন আজকের ভিডিওতে আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কম্পেয়ারিং আইএলটিএস উইথ A1, A2, B1, B2। অনেকের একটা ধারণা যে A1, A2, B1, B2 এটা শুধু জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য, কিংবা ইউরোপিয়ান অন্য আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওইগুলোর জন্য কোনো এক্সাম। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন টেস্টটা আইএলটিএসে হয়, সেরকম একটা টেস্টও A1, A2, B1, B2-তে হয়। আর এই A1, A2, B1, B2 এই সিস্টেমটাকে এক কথায় বা এই সিস্টেমের নামটাকে যেমন আইএলটিএসকে আইএলটিএস বলে, সেখানে স্কোর আছে, ঠিক এরকম কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স, এটা CEFR একটা এক্সাম। সেই এক্সামের ধাপগুলো হচ্ছে A1, A2, B1, B2। এখানে মজাটা আসলে কোথায়? মজাটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যারা অনেক ভয় পায় তাদের জন্য আসলে এটা একটা সম্ভাবনার জায়গা, অফুরন্ত সম্ভাবনা। কীরকম? আপনি আইএলটিএস এক্সামে যখন বসেন তখন কিন্তু আপনার স্কোরটা এক লাফে ওঠে, যাই ওঠে। আপনি যদি ভালো স্কোর করেন 7, 8, 9, কিংবা 6, 6.5, 5.5, এটা একবারে আপনার পরীক্ষা দিয়ে আপনি অ্যাচিভ করলেন। যদি আপনি 5.5 পান, কিন্তু আপনার ধারণা হচ্ছে যে না, আমি তো আরও বেশি পাইতাম, সামহাও পরীক্ষাটা খারাপ হয়েছে, তখন কিন্তু আর এটা রিটেক করার কোনো সুযোগ থাকে না। এটা আপনার আবার নতুন করে দেওয়ার সুযোগটা থাকে না। ঠিক এইখানেই CEFR এই এক্সামিনেশন সিস্টেমটা একটা সুবিধা নিয়ে আসছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। কীরকম? আপনি A1 পার্টটা পরীক্ষা দিচ্ছেন, শুধু পাশ করলে আপনি A1 লেভেলটা পাশ করতেছেন। ওটা কত স্কোর নিয়ে পাশ করলেন এটা কেউ দেখতে আসবে না। A1টা পাশ করে ফেলছেন, তারপরে আপনি A2-তে যাচ্ছেন। A2-তে আপনি পাশ করছেন, দ্যাটস ইট, কেউ দেখতে আসবে না আপনার স্কোর কত। কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে আপনি একটা সুযোগ পাচ্ছেন। সুযোগটা কীরকম? যে কম্পেয়ার করার, এবং এটা ইন্টারন্যাশনাল গ্রেড কম্প্যারিশন। সেই কম্পেয়ারে যে আপনি যখন দেখবেন যে আপনি A2 লেভেলটা পাস করছেন, তার মানে এই লাইন ধরে বরাবর গেলে আপনি আসলে 4-এর নিচে যে লেভেলটা, সেই লেভেলটা পাস করছেন, ইংলিশে 4-এর নিচে। আর A2 লেভেলটা কিন্তু আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিচ্ছেন। সো এটা সার্টিফিকেটের প্রফিসিয়েন্সি যেটা হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। তো এখন কেউ যদি বলেন যে হ্যাঁ, আমি জার্মান ল্যাঙ্গুয়েজে B2 করতে চাই, তার মানে সেটা আসলে ইংলিশের মতো ফ্লুয়েন্ট 6.5 আপনাকে পেতে হবে। আপনি যদি জার্মানিতে সেই পরিমাণ দক্ষ হন, তাহলে আপনি সেই পরিমাণ দক্ষ হওয়া মানে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিয়ে যদি আপনি মনে করেন আইএলটিএসের মতো 6.5 পাবেন, তাহলে আপনি B2 লেভেলটা পাস করবেন। ঠিক একইভাবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি এখন যেমনটা আমাদের ঢাকাতে বাংলাদেশে জার্মান এম্বাসি যেটা বলতেছে যে তাদের একটা আইএলটিএস এক্সাম দরকার। সেক্ষেত্রে আমার মনে হয় যে আইএলটিএসটা অনেক ঝুঁকিপূর্ণ একটা এক্সাম। আপনি একবার একটা এক্সাম দিলেন, মাল্টিপারপাজে যদি আমি চিন্তা করি যে আপনি একটা এক্সাম দিলেন, সেই এক্সামটা আপনার এম্বাসি রিকোয়ারমেন্টস কাভার করবে, সেই এক্সামটা আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস কাভার করবে। তাহলে আবার আপনি ভয়ও পাইতেছেন যে আপনার এক্সামটা আসলে ভালো হবে, খারাপ হবে। অনেক দিন ধরে আপনি সাইফুর্সে যাচ্ছেন, মেন্টরসে যাচ্ছেন, অনেক টাকা পয়সা খরচ করে ফেলতেছেন। সেখান থেকে আমি বলবো যে আসলে এক ধাপে, যেমন মানে ক্লাস 1-এর একটা বাচ্চাকে আপনি যদি বলেন তুই যে ম্যাট্রিক পরীক্ষা দে, সেটা হচ্ছে আমার কাছে আইএলটিএস সিস্টেম। আর আমরা যেমনটা পড়ে অভ্যস্ত, ক্লাস 1 পাস করলাম, 2 পাস করলাম, তারপরে 9, তারপরে 10, তারপরে যে ইন্টারমিডিয়েট, বা তারপরে 10-এর পরে আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি। সেই যে ধাপে ধাপে এগোনো, আর ধাপে ধাপে একটা করে সার্টিফিকেট কালেক্ট করা, সেই সিস্টেমটা হচ্ছে CEFR সিস্টেম। তো
তো এখন কথা হচ্ছে যে আপনারা কেন CEFR এ ইন্টারেস্টেড না? কারণ হচ্ছে CEFR আপনাদেরকে ওই সুযোগটা বাংলাদেশে ক্রিয়েট করে দেয় নাই। এডুকেশন বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিজনেস সেক্টর, আর সেই কারণেই CEFRটাকে কেউ মোটিভেট করে না, কারণ এখানে আসলে ব্যবসার সুযোগটা কম। এখানে আপনি ধাপের পর ধাপ নিজে বাসায় বসে ক্লাস করে শেষ করতে পারবেন। তো আমার মনে হয় যে আপনারা যদি একবার নিজেরা চিন্তা করেন যে হ্যাঁ, আমি যদি ডেলি যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সের B1 এক্সামটা দিয়ে আসতে পারবো, তাহলে আপনি কেন চিন্তা করবেন না যে হ্যাঁ, আমি হয়তো ডেলি যে B1 B2 যে পরীক্ষাগুলো আছে বা টোটাল কোর্সটা আমি ইন্ডিয়া থেকে করে আসবো। ইন্ডিয়া যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি টোটাল কোর্সটা চায়নাতে করতে পারেন। সেটাও যদি আপনি বলেন যে না, চায়না তো অনেক দূরে হয়ে যায়, তাহলে কিন্তু আরও অপরচুনিটি আছে। সেটা হচ্ছে যে নিজেদের জায়গাটা নিজেদের ক্রিয়েট করে নেওয়া। আমি একটা জিনিস খুব আমার বুঝতে অসুবিধা হতেছে যে অনেকগুলো স্টুডেন্ট গ্রুপ কিন্তু অ্যাক্টিভ আছে ফেসবুকে, কিন্তু সেখান থেকে কোনো বেসিক মুভমেন্টটা আমরা পাচ্ছি না। যে হ্যাঁ, স্টুডেন্টরা ডিমান্ড করতেছে যে আমরা CEFR এক্সামটা বাংলাদেশে দিব। যখন এটা স্টুডেন্টদের ডিমান্ড থাকবে, তখন সেখানে একটা মার্কেট ক্রিয়েট হবে। আমরা যারা বিদেশে আছি তারা সেখানে ইনভেস্ট করতে পারবো। তো এটা আপনারা মাথায় রাখবেন যে আসলে আইএলসটা অনেক জায়গায় এত পপুলার যে আইএলসটা হাইলাইট করা হয়। কেন? আইএলসটার স্কোর তোলাটা খুব কঠিন, এই জন্য ওটাকে হাইলাইট করা হয়। যখন আপনি আইএলসের এই স্কোরটা না পাবেন, তখন কিন্তু আপনি ভিসাটা পাচ্ছেন না। আর ওখানটাতেই আপনি যখন ভিসাটা পেয়ে যাবেন, দেখা যায় যে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে বা টোটাল এশিয়া থেকে যারা একবার ভিসা পায়, তারা চেষ্টা করে জার্মানিতে আসলে বা ইউরোপের ভালো ইকোনমির দেশগুলোতে আসলে তারা সেখানে থেকে যাওয়ার চেষ্টা করে। সেই জন্য আসলে বাংলাদেশ থেকে ভিসাটাই অনেক কঠিন করে দেওয়া হয়েছে, যাতে আপনারা এগুলা ওভারকাম করতে না পারেন। তো সেই দিকটা আপনারাও চিন্তা করবেন যে যখন একটা জায়গা খুব বেশি টাফ হয়ে যায়, তখন সেটার বিকল্প একটা কিছু খুঁজে বের করার। তো আমি জানি না যে CEFR সিস্টেমে বাংলাদেশে কোনো এক্সাম হয় কি না, বাট না হলে আপনারা চিন্তা করেন যে সেটা কেউ করালে আপনারা আসবেন কি না। অ্যাটলিস্ট অন্তত এই ইনফরমেশনটা জেনে রাখেন যে CEFR একটা সিস্টেম, যেখানে আপনি ধাপে ধাপে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, সেটা ইংলিশ হোক, ফ্রেঞ্চ হোক, জার্মান হোক, ইটালিয়ান হোক, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট পাবেন। এবং সেই কারণে আসলে এই গ্রাফ সহ আমাদের গ্রুপে এই পোস্টটা আমি করছি। মাত্র 7 জন দেখছেন, বাট দেখছেন তো, এটা আসলে আপনারা আপনাদের নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আলাপ করেন, জিনিসটা সবাইকে জানান যে আপনি একটা মেসেজ পাইছেন, তাহলেই আমার এই ভিডিওটা সার্থকতা। সবাইকে অনেক ধন্যবাদ।